পিনাক রঞ্জন চক্রবর্তী ভারতের একজন অভিজ্ঞ কূটনীতিক, সাবেক হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত ভারতের পক্ষ থেকে এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক। তিনি 2007 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। ফলে বাংলাদেশের রাজনীতি, ভারত বাংলাদেশ সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো তিনি খুব কাছে থেকে দেখেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি অবসরের পরও তিনি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে নিয়মিত লেখালেখি এবং বিশ্লেষণ করে আসছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক বিবর্তন নিয়েও তার গবেষণা ও প্রকাশিত কাজ রয়েছে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থান, তাকে ঘিরে ঢাকার আপত্তি এবং দিল্লির অবস্থান, এসব প্রশ্নে পিনাক রঞ্জন চক্রবর্তীর পর্যবেক্ষণ তাই বিশেষ গুরুত্ব বহন করবে। আজ আমরা তার কাছ থেকেই বোঝার চেষ্টা করব ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে এবং এই সম্পর্কে শেখ হাসিনা এখন কতটা গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। পিনাক রঞ্জন চক্রবর্তীকে সাধারণ সাবেক কূটনীতিক হিসেবে নয়, বরং বাংলাদেশকে দীর্ঘদিন কাছ থেকে দেখা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বই লেখা একজন নীতি বিশ্লেষক হিসেবে ধরে নিয়েই প্রশ্নগুলো তৈরি করেছি। তিনি 2007 সালে যেমন ইউনুসের সেই মাস্টার মাইন্ড প্রকল্প 111 এবং তারপর এর মধ্যে বিডিআর বিদ্রোহ ঘটে যাওয়া সহ অনেক কিছু তিনি দেখেছেন। তখন তিনি বাংলাদেশে ভারতের নিযুক্ত হাই কমিশনার ছিলেন এবং পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নিজের লেখাতেও শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশ সম্পর্কের যে মৌলিক রূপান্তর ঘটেছিল তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেই আজকের প্রশ্নগুলো সাজানো হয়েছে। চলুন কথা বলা যাক পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে। ধন্যবাদ পিনাক রঞ্জন চক্রবর্তী যুক্ত হওয়ার জন্য, কারণ বাংলাদেশের মানুষের ভেতরে অনেক রকমের প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আসলে অনেকেই দিতে পারছেন না। আপনি একজন সাধারণ বা সাবেক কূটনীতিক হিসেবে নয়, এই মুহূর্তে আপনি শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি, ইউনূসের আমলে শুরু হয়েছিল, সেটা রিলে রেসের মতো তারেক রহমানের আমলেও এসে পড়েছে। কি দেখছেন, আপনার বিশ্লেষণটা কি? আমি সেটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এখন তো ওটা তো একটা সমস্যা ডেফিনেটলি, অন বাইল্যাটারাল রিলেশন। কিন্তু আমি মনে করি এটা তো একটা বাংলাদেশের ডোমেস্টিক ইস্যু। এটা তো বাইল্যাটারাল ইস্যু এখন হয়েছে, যখন শেখ হাসিনাকে বাংলাদেশের আর্মি রিকোয়েস্ট করে আমাদের এখানে পৌঁছে দিল। আমরা তো ডাকিনি শেখ হাসিনাকে, আমরাও ইনভাইট করিনি যে আপনি এখানে এসে থাকুন, আপনি এক্সাইলে এখানে থাকুন, না, সেটা আমরা করিনি। সে তো হঠাৎ করে সে এসে গেল এখানে। তো তখন তো ভারত সরকারের কোনো উপায় ছিল না যে ঠিক আছে তাকে থাকার জায়গা ইত্যাদি আমরা দিলাম। এক্সাইল ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স অল দ্য টাইম। আই থিঙ্ক যারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এক্সাইলে ছিলেন 17 বছর ইউকেতে। তো উনি এখান থেকেও নিজের পার্টি চালাতেন ইত্যাদি করতেন। তো আমরা তো অফকোর্স বলছি না যে হাসিনাকে যে আপনি এটা বলুন কি সেটা বলুন, এটা তার বাক স্বাধীনতা আছে, সে ওখানে যা বলার বলছে, তাতে এফেক্ট হতেও পারে। কিন্তু আমি মনে করি খানিকটা এটা বাংলাদেশের ডোমেস্টিক প্রবলেম রাদার দ্যান আ বাইল্যাটারাল প্রবলেম। এই যে আপনি ডোমেস্টিক প্রবলেমের কথা বললেন, আমরা দেখলাম যে 2024 সালের 5ই আগস্ট, তার আগে শুরু হওয়া একটি ভয়ঙ্কর তৎপরতা, ভয়ঙ্কর আক্রমণ, হত্যাকাণ্ড, রক্তপাত, অনেক কিছু মিলিয়ে বাংলাদেশ একটা ফ্রাজাইল স্টেটে পরিণত হলো এবং এই ফ্রাজাইল স্টেটের একজন যিনি সরকার প্রধান ছিলেন তাকে সেনাবাহিনী গিয়ে রেখে আসলো ভারতের মাটিতে এবং রিকোয়েস্ট করে, বিশেষ করে তাকে বাঁচানোর জন্য, তার প্রাণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পিনাক রঞ্জন চক্রবর্তী একজন ডিপ্লোম্যাট হিসাবে আমরা যখন দেখেছি ইংল্যান্ডে জুলিয়াস আসাঞ্জ, যেমন তাকে একটা একটা দেশের ইয়েতে রাখা হয়েছিল, দূতাবাসে রাখা হয়েছিল, কিন্তু বাংলাদেশ সেটা দূতাবাসে নয়, রাখা হলো আরেকটি দেশে নিয়ে গিয়ে।
এই ঘটনাকে আপনি কিভাবে দেখেন? এই মানে একজন কূটনীতিকের দৃষ্টিতে এই ঘটনার তো একটা বিরাট রকমের ব্যাখ্যা আছে। ইতিহাস ঘাঁটলে বুঝতেই পারবে যে শেখ হাসিনা আগেও ভারতে এক্সাইলে ছিল। 75 এর পর যখন ওনার পুরো বঙ্গবন্ধু আর পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়, তারপরের থেকে সে সে তখন বাইরে ছিলেন। তো উনি আর ওনার ওনার বোন শেখ রেহানা। তখন দিল্লি, হ্যাঁ, শেখ রেহানা দিল্লিতে ছিলেন। এসে আর বোধহয় 81 এ ফেরত গেছিলেন, যখন আবার পার্টি আবার ওখানে আহ, মানে মানে তাকে প্রধান করে হ্যাঁ, পার্টি পরিকল্পিতভাবে যখন আওয়ামী লীগে। আবার কাজকর্ম আরম্ভ করে, তাকে ডেকে তাকে প্রধান করে, তখন আবার নর্মাল ডেমোক্রেটিক প্রসেস যেটা তখন আরম্ভ হচ্ছিল। তো এটা তো নতুন কিছু নয়, এ তো আমরা তো ইতিহাস ঘাঁটলেই দেখতে পারবো যেটা আগেও হয়েছে। তবে ন্যাচারালি ডিফারেন্সেস আছে, সার্কামস্ট্যান্সেস আর ডিফারেন্ট। তো ভারতে তাই জন্যে দেখুন, ভারতে অনেকেই আশ্রয় নিয়েছে আগেও। এটা আমাদের একটা মানে ন্যাশনাল পলিসি যে যারা আশ্রয় নিতে আসে তাদের আমরা নর্মালি আসতে দিই। আই মিন দ্যাট ইজ দ্য পলিসি দ্যাট উই হ্যাভ ফলোড। আপনি দেখে নিন, টিবেটানরা এসেছিল, রোহিঙ্গারাও আসছে, অনেকেই আসছে। পাকিস্তান থেকে হিন্দুরা আসছে, বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে, মানে মুসলমানরাও আসছে, সবাই আসছে, তারা এখানে আছে। 1971 আমাদের সামনে একটা বড় উদাহরণ রয়ে গেছে। তারপর তো 71 তো মানে লেখা আছে ইতিহাসে খুব বড় বড় অক্ষরে যে কি হয়েছিল, কত লোক এসেছিল ইত্যাদি। তো সেটা একটা নতুন কিছু নয়, ইতিহাসে এরকম হয়ে থাকে। আর মালদ্বীপের রাষ্ট্রপতি সরকার প্রধানত এসে। হ্যাঁ, হ্যাঁ, উনিও এসেছিলেন। তো এটা একটা মানে ভারত বড় দেশ, ভারত একটা বিরাট ডেমোক্রেসি, তাই জন্য তারা একটা কনফিডেন্স তাদের থাকে যে আমি যদি ভারতে যাই তাহলে আমার প্রাণটা তো বাঁচবেই, আর হয়তো আমি ওখানে মানে কোনো রকমে থাকতেও পারবো। সো এই হলো ব্যাপার বেসিক্যালি। তো এখন বাংলাদেশের যে ভেতরে যা হয়ে গেছে সেই নিয়ে, সেটা তো আর আমরা দায়ী নয়, যারা করিয়েছে এগুলো কিংবা যারা করেছে তাদের সব তাদের রেসপন্সিবিলিটি। ইট ইজ নট ইন্ডিয়াস রেসপন্সিবিলিটি। যেটা বাংলাদেশে হয়েছে, আমরা তো এসব চাইনি। যে কে চায় বলুন একটা দেশে একটা মানে এরকম ভাবে সব মানে পলিটিক্যাল একটা টার্বুলেন্স কিংবা পলিটিক্যাল চেঞ্জ আসে, একটা স্টেডি রিলেশনশিপটা যখন বন্ধ হয়ে যায় তখন সমস্যা হয়। তবে আমরা মানে উই হ্যাভ আ লং টার্ম ভিশন। আমরা মনে করি না যে এই একটা ইনসিডেন্টে আমাদের মানে নেবারহুডে একটা বিরাট কিছু মানে ঘটে গেল, সে তো বটেই। কিন্তু আমরা তো লুক ফরওয়ার্ড টু মানে আমরা মনে করি যে বাংলাদেশ আবার নর্মাল চলে আসবে ডেমোক্রেটিক প্রসেসে। আর যে কোনো সরকারি থাক ঢাকায়, তাদের সাথে তো আমরা আমাদের কাজ করতেই হবে। আপনি অনেকদিন বাংলাদেশের মানে মানে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, আপনি বাংলাদেশ ভারতের সম্পর্ক বিষয়ে অনেক লেখালেখি করেন, কথা বলেন। দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো ডট আছে, অনেকগুলো স্কার আছে, অনেকগুলো আবার প্রো ব্যাপারও আছে। এই মুহূর্তে আপনার কি মনে হয় যে এই নেগেটিভ বিষয়গুলো অনেক বেশি সুপারসিড করে যাচ্ছে দেন প্রো বা পজিটিভ ব্যাপারগুলো থেকে? আমি মনে করি এটা একটা রিলেশনশিপটা একটা মোজাইক, মানে সেখানে পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল অনেক কিছু আছে। নেগেটিভ তো ছিলই, ৭১ কি ছিল না নেগেটিভ? তখন জামাতে ইসলামী তো নেগেটিভ রোল প্লে করেছিল, তারা তো স্বাধীনতার বিরোধী ছিল তখনও। তারা এখনো আছে, তারা ওয়েল অর্গানাইজ, তাদের প্রচুর টাকা পয়সা তারা পায় ইসলামিক নেটওয়ার্কস, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কস থেকে। এমনকি এখন তো খুব স্পষ্ট হয়ে গেছে 2024 তারাই ঘটিয়েছে। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, তারা তো ছিলই মাঠে, তাদের নামানো হয়েছিল, তাদের বলা হয়েছিল, তাদের কেন আমি এখানে উল্লেখ করব আমেরিকা আর পাকিস্তানের কথা, তারা মিলে সেটা করিয়েছিল। এটা তো এখন স্পষ্ট, এর মধ্যে তো কোনো ডাউট নেই যে এটা তাহলে ভারত ওরা এটা বুঝতে করিয়েছে। পারলো না কেন, পিনাক রঞ্জন চক্রবর্তী? কে কে শেখ হাসিনা বুঝতে পারলো না কেন? ভারত এবং শেখ হাসিনা কেন বুঝতে পারেননি? আমি অতটা ভেতরের ব্যাপার জানি না, কেন কিছু তো ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ হতো। তো যাতে শেখ হাসিনা কতটা শুনতো, কতটা শুনতেন না,
আমি সেটা বলতে পারবো না। তবে আমি বিশ্বাস করি না যে কিছুই মানে জানতো না, এটা আমি বিশ্বাস করি না। কিছু যে একটা হচ্ছে সবাই জানতো। কতদূর যাবে হয়তো তখন বুঝতে পারেনি, সেটাও একটা আমি বলবো। শেখ হাসিনা কতটা ওটাকে সিরিয়াসলি নিয়েছিল, কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছিল, এসব ব্যাপার তো আছে। তো এখন অনেকেই এগুলো অ্যানালাইজ করে অনেক কিছু লিখেছে। তো আমি মনে করি জানলেও বা কি করতো, ভারত কি করতো? ভারত তো বলতে পারতো হাসিনাকে, আপনি যেগুলো করছেন এটার এই ফল হতে পারে, এইটুকুই বলতো তো। ভারত আর কি বলতে পারতো? আর আমি মনে করি যে ভারত থেকে আমাদের যেগুলো ইনফরমেশন চ্যানেলস ছিল সেগুলো অ্যাক্টিভ ছিল, তাহলে ওখানে এক্সচেঞ্জ হতো ইনফরমেশন। কিন্তু মানে ওই ফাইনাল যে ব্যাপারটা আমি সেটা তো বলতে পারবো না যে কেন এটা মানে 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 ম্যানেজ করা গেল না, কেন শেখ হাসিনা ব্যাপারটাকে ম্যানেজ করতে পারলেন না। আমরা তো আর ওখানে গিয়ে ম্যানেজ করতাম না, সে তো শেখ হাসিনাকেই করতে হবে। তো at best I think we provided information but it didn't work. কিন্তু পিনাকরঞ্জন চক্রবর্তী, আমরা এখন মানে অনেক বেশি সিওর হয়ে যেতে পারছি, যারা আমরা ধরেন রাজনৈতিক আলোচনা করি, রাজনৈতিক বিষয় নিয়ে ভাবি, অনেক বেশি আমরা এখন সার্টেন যে যুক্তরাষ্ট্র এর একটা বিরাট বড় ভূমিকা রেখেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা শক্তি বলয়। আপনি টিউসডে গ্রুপের কথা জানতেন, আপনার সময়ে টিউসডে গ্রুপ কার্যকর ছিল। আমি সেই প্রশ্ন করব আপনাকে টিউসডে গ্রুপ নিয়ে। আমার এখন জানার বিষয় হচ্ছে যে আমরা জানতাম যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে তার মধ্যে বাংলাদেশকে দেখার দায়িত্ব বা বাংলাদেশের ব্যাপারটা আসলে ভারত হয়ে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছায়। এই ক্ষেত্রে ভারত কি করে কিছু জানতে পারলো না, কিছু বুঝতে পারলো না, এরকম একটি ঘটনা ঘটে গেল। শুধু তাই নয়, ব্যাপারটা তো আসলে আপনি যেভাবেই বলুন না কেন, উপমহাদেশের জন্য বা ভারত, বাংলাদেশ, নেপাল, এই যে আমি পাকিস্তানের কথা বাদই দিই, কারণ পাকিস্তান এমন একটি রাষ্ট্র জানিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো, কারণ সেখানে ডেমোক্রেটিক প্রসেস নেই, যেখানে সেখানে আসলে সুডো মিলিটারি কেসে কাজ করে। ফলে বাংলাদেশ তো আর তা ছিল না, বাংলাদেশ তো আসলে ঘুরে দাঁড়াচ্ছিল, বাংলাদেশ তো ডেমোক্রেটিক প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় এভাবে একটি সরকারকে উৎখাত করে বাংলাদেশকে একটি মবতন্ত্রের হাতে তুলে দেওয়া, মবতন্ত্রের এটা তো একটা ভয়াবহ পরিবর্তন এই এই সাবকন্টিনেন্টের জন্য একটি উদাহরণ, তো ভয়াবহ। না, সে তো বটেই। আর আমেরিকা এসব করে থাকে কেন? তারা আলটিমেটলি নিজের স্বার্থটা সবচেয়ে উপরে রাখে, অন্য দেশের স্বার্থ তাদের কিছু যায় আসে না কি মনে হয়। ইন্ডিয়ার সাথেও ঠিক আছে আমাদের ভালো রিলেশনশিপ আছে, কিন্তু আমরা মনে করি যে আমেরিকা এটা মানে তার নিজের স্বার্থ কিছুতে মনে হয়েছিল বাংলাদেশের মানে ক্ষেত্রে তাদের স্বার্থ একটা ছিল, সেটা শেখ হাসিনা কি শুধু বলেছিল যে মিলিটারি কোঅপারেশন কিংবা সেন্ট মার্টিনস আইল্যান্ড ইত্যাদি ওরা। তো হঠাৎ বোধহয় ওখানে ওয়াশিংটনে কিছু মানে পলিসি চেঞ্জেস হয়েছিল যে আমরা আমাদের চায়নাকে রুখতে হবে বাংলাদেশে। হয়তো সেই নিয়ে তাদের একটা ভীষণ মাথা ব্যথা গ্রো করেছিল যে কি করে আমরা এটা করব, হাসিনা রাজি হচ্ছে না, ওনার সাথে আমরা অনেক চেষ্টা করলাম মিলিটারি কোঅপারেশন ইত্যাদি, ও বেশি চায়না কাছে চলে যাচ্ছে, এই জাতীয় একটা মানে কিন্তু চায়নাকে কি রুখতে পারলো আমেরিকা? আপনি দেখুন এই বিভেদ। মুহূর্তে, না, এই পারবে মুহূর্তে না। এই আমেরিকা তো মুহূর্তে অনেক বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, ডক্টর ইউনূসের থেকে শুরু করে তারেক রহমান, তারা দুজনেই চায়নায় গিয়ে যে বক্তব্য দিচ্ছেন, যে কাজগুলো করছেন, মংলা বন্দরের মতো একটি খুব স্ট্র্যাটেজিক জায়গা চায়নার হাতে তুলে দেওয়া থেকে শুরু করে আরো অনেকগুলো ঘটনা, যেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। কি করে সম্ভব হবে না, যে এটা চায়নাকে? শুধু চায়নার ব্যাপার নয়। আমি প্রথমে চায়নার কথাটা তুললাম কেন, এটা একটা মানে ওয়াশিংটন সার্কেলস এ এগুলোর কথা আমি শুনেছি। দ্বিতীয়ত আমিও এটাও ভাবি যে এটা কিন্তু পরে স্পষ্ট করে গেল একজন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট দিল্লিতে এসে, যে আমরা ভারতকে যেরকম ভাবে আমরা ভুল করেছি চায়নার বিষয়ে, যে তাকে আমরা অপরচুনিটি দিয়ে তাকে এখন একটা বিরাট শক্তি করে তুলেছি, এটা কিন্তু আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে হতে দেব না। এই কথাটা উনি বলে গেছেন একটা ওপেন ডায়ালগে দিল্লিতে।
তার মানে আমেরিকা ভেবে ধরে নিয়েছে যে ভারতের যে উন্নতি হচ্ছে কিংবা শক্তি বাড়ছে সেটাকে ওরা কনস্ট্রেন করবে। পাকিস্তান তো আছেই ওদের প্রক্সি, চায়নার আর চায়না আর আমেরিকা দুজনেরই প্রক্সি। এই একটা এই এই ফ্যাক্টরটাও ডিবেটে ঢুকেছে। আর বাংলাদেশের সাথে এত ভালো রিলেশনশিপটা ওরা ভাঙতে পারলে তাহলে ইন্ডিয়ার অসুবিধে হবে, সেটাও একটা কনস্ট্রেন্ট হবে ইন্ডিয়ার ওপর। আমার মনে হয় দ্যাট ফ্যাক্টর অলসো ওয়াজ দেয়ার অ্যাজ পার্ট অফ দ্য ক্যালকুলেশন, আমেরিকান ক্যালকুলেশন। পিনাক রঞ্জন চক্রবর্তী, শেখ হাসিনার 17 বছরে আপনাদের কমার্শিয়াল লাভ কতটুকু কি হয়েছে সেটা তারা আপনার রাষ্ট্র মানে সরকার হিসাব করবেন, কিন্তু নিরাপত্তার কারণে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে ভারতকে অস্থিতিশীল করার, বিশেষ করে সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার যে বড় ধরনের বাহ্যিক বা মানে অন্য দেশের চক্রান্ত, সেটার জন্য যে নিরাপত্তা থ্রেট তৈরি হতো ভারতকে এবং যে পরিমাণ নিরাপত্তা খরচ হতো সেটা তো কমে গেছিল বহুলাংশে। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো সমীকরণটা কি এখন বদলে গেল কিনা? কারণ আমরা দেখলাম যে আমি সুহাসিনী হায়দারের সঙ্গে একটি সাক্ষাৎকারের কথা মনে করতে পারি। ডক্টর ইউনূস তখন ক্ষমতায় আসেননি, তখন উনি ফ্রান্সে আছেন। ফ্রান্স থেকে উনি ঢাকায় যাবেন ক্ষমতা গ্রহণ করার জন্য 2024 সালে। উনি প্রথমেই বললেন যে ভারতকে তার সেভেন সিস্টার নিয়ে চিন্তা করা উচিত। চায়নায় গিয়ে উনি সেভেন সিস্টারের কথা মানে স্মরণ করালেন এবং তারপরে তার যে মব সারা বাংলাদেশে বারবার বলছে ভারতকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করা হবে। দেখুন, মানে এগুলোতে এমনি এমনি হয় না, কারণ আপনাকে বড় কাউকে বলতে হয়, তারপর ছোটরা সেগুলোকে রিপিট করে। এটা তো আসলে হলো ইফেক্ট। না, এই যে সেভেন সিস্টার্স এর আর্গুমেন্টটা ইজ নট নিউ। ইফ ইউ গো ব্যাক ইনটু হিস্ট্রি, ইভেন পার্টিশন টাইমে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নিজেও লিখে গেছে, উনি বলেছিলেন যে আমরা যতটা আমাদের পাওয়া দরকার ছিল আমরা পাইনি। উনি তো কলকাতাও চেয়েছিলেন যে ওটাও যেন ইস্ট পাকিস্তানে যায়। আর এদিকে নর্থ ইস্টের অনেক স্টেট গুলোতে কিছু অংশ ওনারা দাবি করেছিলেন, কিন্তু সেটা হয়নি, সেটা অন্য ব্যাপার। তখন থেকে এই এই জিনিসটা কিন্তু পলিটিক্যাল ডিসকোর্সে ইট হ্যাজ স্টেড অ্যালাইভ ইন দ্য সেন্স দ্যাট বাংলাদেশে অনেকেই সেই চিন্তাধারায় এখনো চলে যে আমরা আমাদের যেটা যতটা পাওনা ছিল আমরা পাইনি, তাই জন্য এখন আমাদের। আর আরেকটা ফ্যাক্টর হলো যে ইন্ডিয়াকে কিভাবে কোণঠাসা করা যায় কিংবা ইন্ডিয়াকে লেভারেজ করা যায়। এই যে আপনি কথাটা বললেন আগে যে পাকিস্তানরা যেরকম ওখানে আরম্ভ করেছিল ক্যাম্প তৈরি করা, আর্মস আনা ইত্যাদি, এটা শুধু পাকিস্তান নয়। পাকিস্তান তো আমরা জানি ওটা তো হস্টাইল কান্ট্রি, ওরা তো যেখানে পারবে সেখানেই ভারতের ক্ষতি করার, ওটাই ওদের ফরেন পলিসি মানে বলতে পারে। তো কিন্তু বাংলাদেশ ওর সাথে কেন পার্টিসিপেট করলো? একটা হলো যারা একটু পাকিস্তান পন্থীরা ছিল তারা তখন পাওয়ারে ছিল, কয়েক যারা ভাবতো যে বা ইন্ডিয়াকে একটু জ্বালাতন করলে হয়তো আমাদের কিছু লাভ হতে পারে, ইন্ডিয়া হয়তো ডিফেন্সিভে গিয়ে আমাদের কিছু কনসেশন দিতে পারে ইত্যাদি। একটা লেভারেজের ব্যাপার ছিল ওখানে, যে ইন্ডিয়াকে কিভাবে ডিফেন্সিভ করে আমরা ইন্ডিয়ার থেকে কিছু আদায় করতে পারি, এটা ভেবেছিল। তারপর এটা মানে খুব কার্যকর হলো না কেন, অনেক কারণেই এটা হলো না। পার্টি বদলে গেল, কেয়ারটেকার এসে গেল, তারপরে তো কাহিনী আপনি জানেন কি হয়েছিল তখন। তো এনিওয়ে, দিস ইজ পার্ট অফ দ্য ইস্যু, ব্রডার ম্যাক্রো একটা ইস্যু আছে। তবে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমি মনে করি। ওই ওই চিন্তাধারা করে ওই পলিসিস গুলো ইমপ্লিমেন্ট করা এখন অতটা সুবিধে হবে না। কিন্তু পিনাক রঞ্জন পাকিস্তানেরও হবে, চক্রবর্তী, পাকিস্তানেরও হবে না, বাংলাদেশেরও হবে না, এটা আমি বলে দিচ্ছি। কেন, পাকিস্তান এটা অনেকদিন ধরেই চেষ্টা করছে টেরোরিজম ইত্যাদি, কিন্তু আমাদের সরকার এখন মানে এটা বুঝে নিয়েছে যে এটার একটাই উপায়, যে আমাদের যে রেড লাইনস আর সিকিউরিটি ক্রস করলে তার একটা রিটালিয়েশন ইন্ডিয়া করবে। আপনি দেখে নিলেন পাকিস্তানে কি হলো, ওরা তো লোকজন পাঠিয়ে আমাদের ইনোসেন্ট পিপলদের কিরকম ভাবে হত্যা করলো, তারপর তাদের আবার জিজ্ঞেস করে করে হত্যা করলো কি তুমি মুসলিম না হিন্দু নাকি। মানে ওই যে একটা মুসলিম হিন্দু ব্যাপারটা তো পাকিস্তান জিইয়ে রাখতে চায়, ওরা চায় যে, কারণ ওটাই ওদের এক্সিস্টেন্সিয়াল ইস্যু, মানে ওটা ছাড়া তো ওদের এক্সিস্টেন্সের মানে ফান্ডামেন্টালস গুলো মানে ডিস্ট্রয় হয়ে যায়।
খানিকটা সেটা কিন্তু বাংলাদেশেও আছে, যারা ভাবে যে আমরা মানে ওই রকম ভাবে চিন্তাধারা না করলে আমাদের অসুবিধে, আমাদের আইডেন্টিটি, আমাদের ইত্যাদি এক্সিস্টেন্স ইত্যাদি কিছু একটা এক্সিস্টেন্সিয়াল ইস্যু এখানে আছে। আমি তাই মনে করি, আই থিংক দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ বিন অবজার্ভিং, এন্ড মনে হয় সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু পিনাকরঞ্জন তারপর চক্রবর্তী তবে আপনি এখন এখন হলো যে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ যদি ওই পথে যায়, আমি এটা লিখেছি অলরেডি, তাতে কিন্তু বাংলাদেশের কোনো লাভ হবে না। পিনাকরঞ্জন চক্রবর্তী আপনি যখন বাংলাদেশে হাই কমিশনার হিসেবে যোগদান করলেন, তার অব্যবহিত আগেই বাংলাদেশে সেই 10 ট্রাক অস্ত্রের কথা আমরা জেনে গেছি। পদুয়াতে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা জেনেছি। এবং দেখুন, মানে তখন উলফার প্রায় সদর দপ্তর বাংলাদেশে থাকলো এবং অনুপ চেটিয়ার মতো মানে ভারত বিরোধী একদম ফিগার, মানে কাল ফিগার, তাকে বাংলাদেশে ব্যাংক হিসাব খোলা থেকে শুরু করে উত্তরায় বাড়ি দেওয়া থেকে শুরু করে সবকিছু হয়েছিল পিনাকরঞ্জন চক্রবর্তী। তারপরে আমরা দেখলাম যে অনেক কিছু ঘটলো বাংলাদেশে, বাংলাদেশ আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে ধরুন মানে মাঝখানে একটা ভালো সময় গেল, আবার একটা খারাপ সময় এসে পৌঁছানো গেল, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক কার আমরা ধরে নিতে দুটো দেশকে ধরি, পাকিস্তান এবং চায়না এবং তুরস্ক, এবং এই তিনটি দেশই আসলে ভারতের সাথে খুব ভালোভাবে সম্পর্কিত নয়। মানে এটা কি না, শুধু মনে হচ্ছে শুধু কি এখন শেখ দেখে যে হাসিনা ইস্যু? বাংলাদেশ, আপনার কি মনে হয় শুধু শেখ হাসিনা ইস্যু? তা তো নয়। শেখ হাসিনার নো বাইরে নো, তো এতগুলা ইস্যু তৈরি হয়ে গেছে। শেখ হাসিনা ইজ নট আ মেজর ইস্যু। ওটা ওটা বানিয়ে রাখা হয়েছে একটা মেজর ইস্যু কেন? সেটা ডোমেস্টিক পলিটিক্স এর জন্য দরকার ওখানে বাংলাদেশে। তবে হ্যাঁ, বাংলাদেশ এখন ভাবছে যে ইন্ডিয়াকে কি করে আরো ব্যালেন্স করা যায়, চায়নাকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে, তুর্কিকে দিয়ে সব ব্যালেন্স করা যায়। সেটা ওরা চেষ্টা করছে, সেটা সেটা আমরা জানি, সেটা করবে সেটা চেষ্টা। কতদূর সাকসেসফুল হবে আমি জানি না, কেন ইন্ডিয়া সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তো থাকবেই, চিরকালই ছিল আর একটা থাকবেই। এটা তো আর ডিসমিস করে দেয়া যায় না যে ঠিক আছে, ঠিক আছে, তাহলে যদি এতই তাদের রাগ ইন্ডিয়ার ওপর, তাহলে কালকে থেকে ঢাকা বলুক যে আমরা আর ইন্ডিয়ার সাথে ট্রেড করব না, আমরা বর্ডার বন্ধ করে দিচ্ছি, কেউ আসা যাওয়া করবে না। এটা করুক যদি তারা পারে, কিন্তু সেটা তো আর হয় না। একটা মানে নেবারিং কান্ট্রি যখন আমরা পাশাপাশি থাকি আর আমাদের একটা রিলেশনশিপের হিস্ট্রি আছে, তো এই এই সমস্যা তো থাকবে। এখন যারা পলিসি, সামটাইমস আমার মনে হয় যে যে বাংলাদেশে যারা এইসব পলিসি প্রমোট করে কিংবা অ্যান্টি ইন্ডিয়ানিজম প্রমোট করে, তাদের উদ্দেশ্যটা কি আসলে? কেন মানে একটা যদি মাথা ঠান্ডা করে ক্লিনিক্যালি এক্সামিন করা হোক, ইন্ডিয়াকে শত্রু বানিয়ে বাংলাদেশের কি লাভ হবে? কিন্তু কত রকম কথা শোনা যায় ওখানে, কত রকম লোক কত কি বলে যে আমরা ইন্ডিয়াকে এই করে দেবো, সেই করে দেবো। ঠিক আছে, এগুলো সব কি গাজওয়াতুল বলবো, হিন্দ মানে তো খুব মানে রেটরিক আলোচিত বলতে শব্দ। পারি, রেটরিক বলতে পারি, আর লোকেদের উস্কানি দেওয়ার মানে উদ্দেশ্য দিয়ে হয়তো করা এগুলো। কিন্তু when you come to realities, and সেটা আমি মনে করি বাংলাদেশের সবাই বোঝে, যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করে, সেটা ওরা জানে, কিন্তু একটা রেটরিক্যাল লেভেল রাখতে হয়। যেটা হয় কি, তাছাড়া ডোমেস্টিক পলিটিক্স এর জন্য এই সার্কামস্ট্যান্সেস এ ফর এক্সাম্পল একটা রাখতে হবে, একটা পশ্চারিং করতে হবে। ইন্ডিয়াকে বলে না আমরা চোখ রাঙিয়ে কথা বলবো, এইসব কথা বলে। সো আই ডোন্ট নো whether this is all part of the আপনি কি domestic রিসেন্ট politics. বাংলাদেশের লেখা চিঠিটা দেখেছেন? মানে যে চিঠিটি সম্প্রতি লেখা হয়েছে ভারতকে? হ্যাঁ, দেখেছি, আমি দেখেছি, ওটা এসেছিল আমার কাছে। আচ্ছা, কেমন, আপনার কি মনে হলো এটা নিয়ে? আপনার মন্তব্য কি? এটা কূটনৈতিক সুলভ বেসিক্যালি ভাষাতেও এটা ছিল। এটা এটা ডোমেস্টিক অডিয়েন্সের জন্য, এটা এটা ভারতের মানে ভারতকে ডোমেস্টিক অডিয়েন্স কো দেখানো, দেখো আমরা ভারতকে কি মানে কিরকম কড়া ভাষায় আমরা ভারতকে মানে অ্যাড্রেস করছি। রেজাল্ট কি? আই এম ইন্টারেস্টেড ইন দি আউটকাম। এসব বলে এসব লিখে, ইটস ওকে, ইউ ক্যান রাইট, দে হ্যাভ দ্য সভারেন রাইট টু 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 সেন্ড দিস লেটার হোয়াট এভার,
কিন্তু ভাষার দিক থেকে আমি মনে করি এটা ইচ্ছে করে হয়তো একটু বেশি উত্তেজিত ভাষায় লেখা হয়েছে, টু আই থিঙ্ক ফর ডোমেস্টিক পারপাসেস। এতে ইন্ডিয়ার উপর কি এফেক্ট হবে, কিছুই হবে না। এটা এটা কাগজ তো আলটিমেটলি ওটা। রঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে আমরা দুটো মানে ধারা দেখতে পাচ্ছি। এক, শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন, এবং তিনি আসলে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যে এটা যে তিনি মিন করছেন সেটা আমরা 5ই অগাস্টের যে তার বক্তব্য সাংবাদিক সম্মেলনে সেটাতে বুঝলাম। অন্যদিকে সরকার চাইছে প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে যাতে ভারত ঠেলে মানে বা প্রত্যার্পণ করে। একজন চাইছেন প্রত্যাবর্তন, একজন রাজনৈতিক নেতা যিনি প্রত্যাবর্তন করতে চাইছেন, আর একটা পক্ষ চাইছে তাকে যাতে বন্দী হিসাবে দেখাতে পারে যে তাকে সে বন্দী হিসেবে আনা হয়েছে। এই দু ক্ষেত্রে ভারত আসলে কি ধরনের, আপনি এখন, আমি জানি যে আপনি এখন আপনার পদে নেই, কিন্তু ধরুন আপনি তো বুঝতে পারেন কি হতে পারে, ভারত এক্ষেত্রে কি ধরনের পথ বেছে নিতে পারে? ভারত তো কোনোদিন এক্সট্রাডিশনের ব্যাপারটা, প্রত্যাবর্তন যেটা, মানা করেনি। প্রত্যাবর্তনের একটা প্রসিজার আছে, এটা তো জুডিশিয়াল প্রসিজার। আপনি একটা চিঠি লিখে দিলেন আর ভারত তাকে হ্যান্ড ওভার করে দিল হাতকড়ি পরিয়ে, এটা হয় না, এটা কোনোদিন হয়নি। প্রত্যাবর্তন এরকম ভাবে হয় না, যারা বোঝে তারা বোঝে। এটা প্রত্যার্পণ। ওই মানে whatever, হ্যাঁ, প্রত্যার্পণ, মানে এক্সট্রাডিশন যেটা জি বলি জি জি আমরা। জি। আমার বাংলা অতটা ভালো নয়, তবে আমি আপনাকে দোষ দিচ্ছি না, হ্যাঁ। সো আমি মনে করি সেই প্রসেসটা ওদের ওপেন আছে। আমাদের তো ট্রিটি আছে, তবে ট্রিটিতে আর্টিকেল 11ও আছে দ্যাট দেয়ার উইল বি নো এক্সট্রাডিশন ইন পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল কেসেস। ইফ দিস ইজ নট পলিটিক্যাল, দেন হোয়াট ইজ পলিটিক্যাল, ইউ টেল মি। সো আমি মনে করি তাই জন্যই ওরা ওই রাস্তাটা নিতে পারছে না মনে হচ্ছে বাংলাদেশ, কারণ ওটা করলেই এই ইস্যুটা দাঁড়াবে যে কোনো কোর্ট অফ লতে। আর মানে ওই এক্সট্রাডিশন করার জন্য একটা জুডিশিয়াল ডিসিশন চাই, তো একটা জুডিশিয়াল ডিসিশন চাই। ভারত সরকার এমনি তাকে ধরে ধাক্কা মেরে পাঠিয়ে দেবে না, কেন? ইটস নট ডান ফর সাচ পিপল, ইন দ্য সেন্স দোজ হু হ্যাভ পলিটিক্যাল পিপল ইত্যাদি। তো সেটা ওরা করতে চাইছে না ক্লিয়ারলি, কেন ওখানে জানে হয়তো যে এটা সাকসিড করবে না। মানে এক্সট্রাডিশন প্রসেসটা যেটা জুডিশিয়াল, কেস করুক না ভাই, আমরা তো মানা করিনি, ওখানে দিল্লিতে কেস করুক যে আমরা এক্সট্রাডিশন প্রসিজার, কিন্তু তা করবে না, তারা করেও নি। কিন্তু তারা জানে যে এটা হয়তো ইট উইল গো অন ফর আ লং টাইম, জুডিশিয়াল প্রসেস তো জানেনি কিরকম চলে। তাই জন্য ওই রাস্তাটা ওরা নিতে পারছে না, এই জন্য ওরা ওই চিঠি লিখছে যে হ্যান্ড ওভার করে দাও ইত্যাদি and all that. That's also not going to happen in my view. I don't know what's finally will happen, but ওটাও তো হবে না। যে প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দিয়ে আসা হয়েছে, শোভন তো সেই প্রক্রিয়ায় তাকে ফেরত আনাও। তো সেটা তো ওদের ডিসিশন না, আমাদের তো নয়। দেন দে হ্যাভ টু টক টু শেখ হাসিনা and say কি, শেখ হাসিনা তো বলছে আমি ফিরে যেতে চাই, তো সে লেট হার গো ইফ হি ওয়ান্টস টু। সে গিয়ে ওখানে যাবি, ফেস করবে কেসেস ইত্যাদি। এরকম কেস তো অনেকের বিরুদ্ধেই ছিল এককালে, ডেথ সেন্টেন্সও হয়েছিল, কিন্তু ওগুলো তো মানে অনেকের বিরুদ্ধে এখন ওগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, তাদের তো কিন্তু এই জেল থেকেও মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে ইত্যাদি। পিনাকরঞ্জন শুধু চক্রবর্তী, শুধু এই তাদের মুহূর্তে নয়, পলিটিশিয়ান নয়, টেরোরিস্ট ইত্যাদি, ক্রিমিনালস, সবাইকে তো জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে যাবজ্জীবন তিনি মানে কারাদণ্ডপ্রাপ্ত হ্যাঁ, প্রধানমন্ত্রী, ওনার তিনি উপর ফেরত একটা এসেছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সেই বাংলাদেশের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভেরি গুড। আপনি ভাবুন, মানে মানে এই প্যারাডাইম শিফট কথাটা ভাবুন। আমি এই জায়গাটা মুলতবি রেখে আমি 2007 সালে একটু যেতে চাই। 2007 সালে যখন 1/11 ঘটনা ঘটে, আপনি তখন বাংলাদেশে। ডক্টর ইউনূস তখন একজন মেজর প্লেয়ার। ইন্টারন্যাশনাল যোগাযোগের কথা বলুন, -2 থিওরির কথা বলুন, এবং আজকে আপনাকে আমি একটা তথ্য দিই। আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনালের প্রধান মানে কৌশলী যিনি, প্রসিকিউটর যিনি, তিনি বলেছেন যে তারেক রহমানকে 2007 সালে যখন বন্দি করা হয় তখন আয়না ঘরে রাখা হয়েছিল সেই সময়,
তার মানে আয়নাঘর শুধু শেখ হাসিনার আমলে নয়, আয়নাঘর তো তার আগেই শুরু হয়েছিল। উনি আজকে এটা স্বীকার করছেন এবং উনি এটা স্লিপ অফ টাং বলতে পারেন, অথবা সত্য বের হয়ে যায় সেটাও বলতে পারেন। ওই সময়টা নিয়ে আপনি যদি আমাকে কিছু বলেন, কারণ ওই সময়টা খুব অন্ধকার, ওই সময়টা নিয়ে এখন অনেক আলোচনা হওয়া দরকার, এবং তারপর আমি আরেকটা জায়গায় যাব। বলুন প্লিজ। আমি তো বইতে খানিকটা লিখেছি, জি পুরো তো জি, আমি 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 লিখতে পারি সেটা না। জানি, কিন্তু বাংলাদেশের অনেক পাঠক সেই বইটি পড়েনি। না, ফলে সে আপনি। তো পড়বে না, এটা তো জি। ইংরেজিতে লেখা। কিন্তু যারা পড়তে চায়, জানতে চায়, তারা পড়তে পারে। ইটস অ্যাভেলেবল। আর ন্যাচারালি আমি সবকিছু লিখতে পারি না, কেন আমি নিশ্চয়ই নয়, হ্যাঁ। আমি তখন হাই কমিশনার, আমার কিছু মানে দায়িত্ব ছিল, তাই জন্যে। তবে আমি এইটুকু বলবো যে হ্যাঁ, ওই যে অ্যারেস্ট করা, তারেক রহমানকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, তারপর পরে উনি বললেন যে আমাকে মারধরও করেছে ইত্যাদি, এসব অনেক কিছু তখন স্টোরি ছিল। আর তারপর এক্সাইলে উনি চলে গেলেন, যে ওনাকে বোধহয় চয়েস দেয়া হলো, তুমি আইদার প্রিজনে থাকো কিংবা, কারণ অনেকগুলো কেসে তো ওনার বোধহয় জাজমেন্ট হয়েছিল, প্রেজেন্ট সেন্টেন্সেসও হয়েছিল। তো দিস ইজ দ্য আইরনি অফ হিস্ট্রি, মানে এখন সেটা ঠিক উল্টো হয়ে যাচ্ছে। এখন হাসিনাকে ডেথ সেন্টেন্স দিয়ে দিয়েছে, হোয়াট এভার ইট ইজ, আর ওকে আইসিটি তে এসব করে। তো তখন যে যে সিচুয়েশনটা ছিল, তখন বেসিক্যালি আর্মি ডমিনেটেড অ্যাডমিনিস্ট্রেশন ছিল। আমি মানে আমার অভিজ্ঞতা যেটা, সেটা আমি যা ওইভাবেই দেখছি। পেছন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো বড় ধরনের ভূমিকা ছিল। হ্যাঁ, আই এম কামিং টু দ্যাট। ডক্টর ইউনূসের সাথে আমি তখন অনেকবার দেখা করেছি। ওনাকে তখন বোঝানো হয়েছিল, কারা বুঝিয়েছে কিংবা উনিও হয়তো ভেবেছেন যে আমি একটা পলিটিক্যাল রোল, এই মানে এটা একটা অপরচুনিটি ফর মি টু অ্যাডপ্ট আ পলিটিক্যাল রোল। কেন উনি তখন ভাবতেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন 2006 এ, 2007 এ, তার খুব মানে ন্যাচারালি হি ওয়াজ ভেরি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। তারপর উনি একটা পার্টিও করেছিলেন বোধহয় তখন, জি সে জি, পার্টিটা গণশক্তি। হ্যাঁ, কিছু হলো না বোধহয়, সেটা ডুবে গেল। আর তখন তাকে বলা হয়েছিল, আমার মনে হয় আমেরিকানরাও বলেছিল, আর্মিও হয়তো বলেছিল, যে আপনি টেক ওভার করুন, মানে ইউ কাম টু দ্য ফিল্ড এন্ড চেষ্টা করুন যে আপনি যদি জিততে পারেন ইলেকশনে ইত্যাদি। কেন ইলেকশন জিতে আসতে হবে তো, শুধু উপর থেকে বসিয়ে দিলে তো হবে না। একটা ডেমোক্রেটিক প্রসিজার, মানে বাংলাদেশ যদি ডেমোক্রেসি থাকতে চায়, তাহলে তো ইলেকশন করাতে হবে। আর একটা ভালো ইলেকশন করাতে হবে, ওর ইনক্লুসিভ ইলেকশন করাতে হবে, মানে সবাইকে পার্টিসিপেট করতে দিতে হবে। তো তাহলেই তো ওটা ডেমোক্রেসি, নাহলে বাদ দিয়ে কাউকে তো হয় না। তো সেই জন্যই তখন -2 ছিল। ওটাও যেন মানে এই দুজনকে বাদ দিয়ে যেন মানে পুরো সব ঠিক হয়ে যাবে, এই জাতীয় একটা ধারণা। মানে ইট ওয়াজ সাচ আ ন্যারেটিভ এট দ্যাট টাইম, আমার মনে হয়েছিল। And আমি নিজে ব্যক্তিগতভাবে যাকে বলার তাদের বলেছিলাম যে এই -2 আপনি কি ইত্যাদি আপনি কি টুইসডে ক্লাবে যেতেন? আপনি তখনকার টুইসডে ক্লাবে কি আপনার না, অংশগ্রহণ না, না, করতেন? আমরা টিউসডে ক্লাবে যেতাম না। উই ওয়্যার নট, ওটা ওটা ওই পশ্চিমাদের ছিল মেইনলি। আমরা যেতাম না। তো ওরা আমার সাথে ডিসকাস করতো, দেখাশোনাও করতো। আমেরিকান অ্যাম্বাসেডর তো আমাকে একবার প্রপোজ করলো যে আমরা মাসে অ্যাটলিস্ট একবার উই শুড মিট। একবার তোমার বাড়িতে, একবার আমার বাড়িতে। এই জাতীয় মানে তখন ছিল, আমাদের আলাপ হতো ইত্যাদি। তো তখন যখন সিচুয়েশনটা ছিল, তখন বেসিক্যালি আল্টিমেটলি আর্মিও বুঝতে পারলো যে, বিকজ দে ওয়্যার দ্য আল্টিমেট পাওয়ার ব্রোকারস এট দ্যাট টাইম, যে ইলেকশন করা ছাড়া উপায় নেই। মানে আর -2 ও মানে হবে না। এটা ওদেরও বলা হয়েছিল, সবাই বলেছিল। আমার মনে হয় অনেক দেশই তাদের বলেছিল যে এইসব করতে যেও না, একটা ভালো ইলেকশন করিয়ে দাও, দ্যাটস ইট, উইথ পার্টিসিপেশন বাই এভরিবডি হু এভার ওয়ান্টস টু পার্টিসিপেট। তাই হলো আলটিমেটলি, তাতে উই হ্যাভ সিন দ্য রেজাল্টস। এন্ড ক্লিয়ারলি ওভারনাইট একটা পলিটিক্যাল গ্রাসরুট পলিটিক্যাল পার্টি করা অসম্ভব। মানে এটা মানে যেটা ওরা ভেবেছিল যে প্রফেসর ইউনূসকে দিয়ে তারা একটা পার্টি গড়ে তুলবে এমন ভাবে যে তারা গ্রামে গ্রামে তাদের মানে একটা বেস হয়ে যাবে, অত সহজ নয় তো। মানে এত সময় লাগে একটা পার্টি গ্রো করতে। দেখে নিন পার্টির যারা মেইন স্ট্রিম পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তাদের ইতিহাস দেখে নিন কিভাবে তারা হয়েছিল,
কতদিন লেগেছে তাদের একটা ন্যাশনাল স্টেচার বাংলাদেশে বানাতে। উদাহরণ তৈরি হয়ে গেছে। পিনাক রঞ্জন চক্রবর্তী এনসিপি গড়ে ফেলেছেন ডক্টর ইউনূস মাত্র ১.৫ বছরে এনসিপি তৈরি করে একদম উনি উনি কিন্তু এনসিপি তো ইলেকশন জিততে পারলো না। তারা এত বড় একটা সো কল্ড রেভলিউশন করলো, আমি তো ভেবেছিলাম তারাই হয়তো ক্ষমতায় আসবে কিংবা জামাত ক্ষমতায় আসবে, কিন্তু হলো না কেন? তার মানে বাংলাদেশের ভোটার ওই 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 চিন্তাধারা দিয়ে বিশ্বাস করে না যে আমি একটা রেভলিউশন করে আমি ক্ষমতা দখল করে নেব ইলেকশনের মাধ্যমে। ইলেকশনটা তো ক্লিয়ার করতে হবে। তো আমি মনে করি বাংলাদেশের নর্মাল ভোটার, অর্ডিনারি ভোটার, এরা ডেমোক্রেসি চায়, দে ওয়ান্ট ডেমোক্রেসি। নতুন জেনারেশনও সেটা চায়, আর একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি চায়, যাতে তাদের একটা চয়েস থাকবে। ঠিক আছে, আমি এই পার্টিকে চাই, আমি এই পার্টিকে ভোট দেবো, কেউ আমি ওই পার্টিকে চাই, ওকে ভোট দেবো। এটা তো একটা ন্যাচারাল ডেমোক্রেসি। তো এইভাবে মানে আনলেস ইউ সাস্টেইন দিস প্রসেস, তাহলে তো ডেমোক্রেসি থাক মানে একবার থাকবে, তারপর কিছুদিন পরে শেষ হয়ে যাবে, তারপর আবার আসবে। বাংলাদেশে তো তাই ইতিহাস দেখেছি আমরা, মিলিটারি রুল ইত্যাদি, তারপর এক পার্টি আরেক পার্টি, কেয়ারটেকার গভর্নমেন্ট। ইউ ক্যান সি the trend in terms of the political discourse in বাংলাদেশ। তো এটা এখন নাও একটা ইলেকশন হয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে তো এখন ব্যান করে দিয়েছে, সবচেয়ে বড় পার্টি দেশের, তাকে ব্যান করে দিয়েছে। এইভাবে কি ডেমোক্রেসি চলে? আমি আবারও ২০০৭ সালে আবার একটু যাই, কারণ ২০০৮ সালে নির্বাচন হলো, আপনি নির্বাচনের সময় ছিলেন। সেই নির্বাচন নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে এবং ঢালাওভাবে প্রশ্ন তোলা হচ্ছে। মজার ব্যাপার, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটলো এবং সেখানে একটা ভয়ঙ্কর ম্যাসাকার হলো। তার সমস্ত দায় এখন ভারতের কাঁধে এবং শেখ হাসিনার কাঁধে চাপানো হচ্ছে। অথচ সেই সময় সরকারকে, মানে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারতো। তো কোন সরকার কি আসলে মানে এরকম একটি ঘটনা ঘটিয়ে নিজেরা নিজেরাই পড়ে যেতে চাইবে? আপনি সেই জায়গাটা যদি একটুখানি, আপনি তো ভেতরের আরো খবর জানেন, কিছু যদি আমাকে স্কুপ হিসেবে দেন আমি খুশি হব। ওয়েল, আমাদের মানে তখন অ্যাসেসমেন্ট হলো, আমার কাছে প্রচুর ইনফরমেশন ছিল। আমাদের তখনকার অ্যাসেসমেন্ট হলো যে ইট ওয়াজ আ প্ল্যান্ড, উস্কিয়ে দিয়ে প্ল্যানিং করে আহ, শেখ হাসিনা গভর্নমেন্টকে সরানোর একটা প্ল্যান ছিল, আর শেখ হাসিনাকে হত্যা করারও একটা প্ল্যান ছিল, সবই ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো কারা করিয়েছিল। তো আমি তো মানে ভেতরের যারা ফোর্সেস ছিল তারাই হয়তো করিয়েছিল। তবে একটা একটা রিজন যেটা তখন মানে যেটা দিয়ে মানে আরম্ভ হলো, ডাল সেটা ভাত। হলো সেটা ওয়াজ ইন্টারনাল টু বিডিআর। যে বিডিআর এর অফিসাররা তো আর্মি থেকে আসে, আর ওদের যে সোলজার্স আর জুনিয়র যারা, তারা ডাইরেক্ট রিক্রুট হয় মানে তাদের ওখানে। তো সেখানে একটা ওই ছিল, দেয়ার ওয়াজ অলওয়েজ কি বলবো, একটা ক্লিভেজ ছিল বিটুইন দি অফিসার্স এন্ড দ্য মেন। সেই নিয়ে এখন অনেকে অনেক কিছু বলেছে, তবে একটা পয়েন্ট ছিল তখনকার দিনে যে সবাই বলতো করাপশন ওয়াজ অলসো আ ফ্যাক্টর। যে 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 মানে বর্ডারে যে করাপশনটা হয়, দুদিকেই হয়, সেটা আমি তো সেটা স্বীকার করছি, যে সেই করাপশনের যে ভাগ যেটা তখন হতো, সেই ভাগ নিয়ে মানে অসন্তুষ্ট ছিল লোকেরা, যারা জুনিয়ররা তারা সেটাও একটা ফ্যাক্টর ছিল। আর বাইরে থেকে তো তাদের মানে খানিকটা ইন্ধন দেওয়াই হয়েছিল যে তোমরা এটা করো কেন। তখন যারা হাসিনাকে চায়নি, কেন হাসিনা তো একটা বিরাট মেজরিটি নিয়ে তখন জিতে গেছিল, বিকজ ইলেকশন ওয়াজ ফ্রি অ্যান্ড ফেয়ার, প্রবাবলি বাংলাদেশের ওনলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন ইটস হিস্ট্রি। আমি নিজে দেখেছি, আমি নিজে ভোটিং বুথে গিয়ে আমাকে দেখানো হয়েছিল কিভাবে লোকে ভোট করছে, হ্যাঁ, তারপর সব সব ইলেকটোরেট, কূটনীতিকরা কিন্তু তখন গিয়েছিলেন নির্বাচনে। হ্যাঁ, ইলেকটোরাল লিস্টটা কিভাবে তৈরি হচ্ছিল তখনও আমি গিয়ে দেখে, আমাকে ইনভাইট করেছিল, আমি কিন্তু গিয়ে প্রথম দেখেছিলাম। ছবিযুক্ত ভোটার তালিকা দিয়ে নির্বাচন হয়েছিল সেটা। এক্স্যাক্টলি, ওটা খুব ভালো ভোটার তালিকা হয়েছিল। তাতে তালিকা করতে গিয়ে দেখা গেল কত ভুয়া ভোটার ছিল ওর মধ্যে, কোটি কোটি ভুয়া ভোটার। কি করে হলো? নিশ্চয়ই একটা ২.৫ প্ল্যান। কোটি ভুয়া ভোটার ছিল। কত কোটি ছিল জানে। তো এনিওয়ে, ওই ওই সমস্যাগুলো তো ছিল তখন, তাই জন্যই আমাদের যে অ্যাসেসমেন্ট ছিল যে এটা একটা অ্যান্টি গভর্নমেন্ট একটা মানে একটা প্ল্যান ছিল,
কিন্তু সেটা সাকসিড হলো না, কেন তারা ম্যানেজ করলো কোনো রকম ভাবে। ওখানে ভেবেছিল হয়তো আর্মি অফিসার্সদের ওইভাবে মারলে হয়তো আর্মি এত রেগে যাবে যে তারা হয়তো খুব ইন্টারভিউ করে সরকারকে সরিয়ে তারা করবে। তো সেটা আমি স্যালিউট করব শেখ হাসিনাকে, সে কিভাবে সেটাকে ম্যানেজ করলো। যে তবে ওখানে মানে there was a threat to her life also at that time. হ্যাঁ, আমরা তো অনেকগুলো কনভারসেশন অলরেডি উইকিলিক্স এর মাধ্যমে জানি এবং তার পরবর্তীতে প্রণব হ্যাঁ, মুখার্জির বই থেকে জানি। আপনার বই থেকে আমরা কিছুটা ওখানে মেনশন আছে সেটা দেখেছি। আপনার কি মনে হয়? ধরুন আমরা তো অনেক সময় পার হয়ে এসেছি। ২০০৭ পার করে এসেছি এবং তারপরে ১৬ বছর আমরা একটা মানে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটা পিনাকল দেখেছি এবং মানে সম্পর্কের সৌন্দর্যের পিনাকল দেখেছি। এখন সেটা আবার একদম স্বর্গচ্যুত বা স্বর্গ থেকে বিদায়ের মতো একটা ঘটনা ঘটছে এবং সেটাকে ঠিক করার আসলে আমি কোনো দেখছি না যে কোনো পক্ষ থেকেই ভারত বারবার বলছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে মানে উস্কানি ছাড়া কোনো পক্ষ থেকে আমি দেখছি না। মানে ধরেন এই যে ২০২৬ সালে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ হাসিনার দলকে বাদ দিয়ে একটি নির্বাচন হলো এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা জোড়াতালির সরকারও হয়ে গেল। এখন ধরুন এই যে মানে আঞ্চলিক স্থিতিশীলতার একটা ঝুঁকি তৈরি হয়েছে, এই মুহূর্তে দিল্লির কি উচিত যে বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিয়ে আওয়ামী লীগ পরবর্তী সম্পর্ক গড়ে তোলা, নাকি কি কি মানে কি করা উচিত বলে মনে হয় আপনার? দেখুন, ভারত সরকার কিংবা দিল্লিতে যে পলিসি ছিল আর থাকবে আমি মনে করি যে যে সরকারই হোক, আমরা তো মিলিটারি ডিক্টেটরদের সাথেও মানে কাজ কাজ করেছেন। করেছি। কেন সেটা আমাদের এটা তো আমাদের ব্যাপার নয়, এটা তো বাংলাদেশের ব্যাপার, ডোমেস্টিক ইস্যু ইত্যাদি। তাই জন্যই আমি বলি যে একটা স্টেবিলিটি যদি পলিটিক্যাল ডিসকোর্সে থাকে তাহলে দুদেশেরই লাভ হয়। কেন তাতে নরমাল একটা ডিসকোর্স যেটা সেটা চলে, লোকজন আসা যাওয়া, বিজনেস ইত্যাদি অনেক কিছু যেটা নরমাল নরমাল সেটা আমরা চেষ্টা করছি। মানে আপনি জানেন আমরা এখন বোধহয় ভিসা আরম্ভ করে দিয়েছি। আবার নরমাল যেটা আসা যাওয়া আরম্ভ হচ্ছে। ট্রেন গুলো হয়তো চলতে আরম্ভ কিন্তু করবে। পিনাক রঞ্জন চক্রবর্তী তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরপরই বা তার কিছুদিন আগেই যখন খালেদা জিয়া মারা গেলেন তখন এলেন আপনাদের স্পিকার এবং জয়শঙ্কর এবং নির্বাচনের পরে আমন্ত্রণ জানানো হলো অফিসিয়ালি তারেক জিয়াকে। এখন আবার যে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে সেখানে তারেক রহমানকে হ্যাঁ, জানানো হয়। আমন্ত্রণ জানানো হচ্ছে। জেস্চার গেস্ট তো হিসাবে আছে, গেস্ট। জেস্চার তো আছে। বাংলাদেশ তো ব্রিক্স জয়েন করতে চায়, তাই জন্য আমাদের সরকার বোধহয় ডিসাইড করেছে গেস্ট জি, লিডার্সদেরও ইনভাইট করা হয় সামিট। জি। তো তো এখন ধরেন আপনার কি মনে হয় যে বাংলাদেশের উচিত এই জেস্চার গুলোকে মানে জেস্চার গুলোকে সম্মান দেখিয়ে যোগ দেওয়া বা আমন্ত্রণ গ্রহণ করা? সেটা তো ঢাকায় যারা আছে তারাই ডিসাইড করবে। কেন আমি মনে করি ডিসিশনটা ওরা হয়তো as we say in English that they are looking behind their backs, in the sense that ইন্ডিয়ার সাথে আবার একটু বেশি মানে যদি ঘেঁষাঘেঁষি করতে যায় তাতে জামাত এনসিপি এরা আবার মাঠে নামবে না তো, আর কিছু হবে না তো। এটা একটা বোধহয় একটা কশনারি মানে পলিসি বোধহয় অ্যাডপ্ট করেছে যে আমরা তাড়াহুড়ো করে ইন্ডিয়ার সাথে কিছু করব না। কেন পুরোটাই যে পুরোটা ন্যারেটিভ যেটা ছিল যে হাসিনা তো ইন্ডিয়ারই স্টুজ, ইন্ডিয়ারই সব করেছে, ইন্ডিয়াকে সব দিয়ে দিয়েছে। তো অ্যান্টি ইন্ডিয়ানিজমটাকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যে এখন তো কিছু কিছু সময় না গেলে সেটা মানে থিতিয়ে না গেলে তখন হয়তো সেই সরকার, ঢাকার যে নতুন সরকার তারেক রহমান সাহেবের সরকার, সেটা হয়তো আরেক মানে একটু বেশি কেয়ারফুলি মানে ট্রেড করছে মনে হয়। যে হঠাৎ কিছু আবার ইন্ডিয়ার সাথে যদি করি তাহলে আবার যদি কিছু একটা ঝামেলা হয় ওখানে। I mean, I can only imagine that this could be a reason. কেন মানে যারা রিয়েলিস্টিক পলিসিস এর দিকে যারা বোঝে এগুলো তারা তো জানে যে আই কান্ট ইমাজিন ইন্ডিয়াকে ইগনোর করে বাংলাদেশ কিভাবে মানে
প্রসপ্যারিটি কিংবা ডেভেলপমেন্ট কিংবা একটা নর্মালাইজেশন ইজ অলওয়েজ বেটার দেন কিপিং ইট ইন আ সর্ট অফ কি বলে একটা রকি পজিশন যেটাকে আমরা বলি। একদম আমি শেষ দিকে চলে এসেছি। আ সার্জিও গোর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং আ দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত। তিনি বাংলাদেশে হঠাৎ করে এলেন এবং বাংলাদেশে এসে উনি বলে গেলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রসেস দেখতে এসেছিলেন উনি। আপনার কি মনে হয় প্রসেস দেখার জন্য হঠাৎ করে আসার দরকার আছে সার্জিও গোরের মতো কূটনীতিকের? আমি মনে করি আমেরিকানরা যদি সত্যি মানে তারা ডেমোক্রেসিতে বিলিভ করে, তবে সামটাইমস ওরা ডেমোক্রেসিকে বাদ দিয়ে নিজের স্বার্থটা বেশি দেখে। এটা আমাদের আমেরিকান হিস্ট্রিতে আছে। কেন সবচেয়ে বড় সাপোর্টার আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন যারা আহ, মানে যতগুলো মিলিটারি রেজিম ছিল কোল্ড ওয়ারে সব আমেরিকান সাপোর্ট করতো তাদের। তখন ডেমোক্রেসিকে বাদ দিয়েই করতো এসব। তো একটা মানে একটা আছে না, একটা হিপোক্রেসি থাকে মানে পলিসি মেকারসদের মধ্যে। আর আমেরিকার পলিসিতে প্রচুর সেটা আছে, হয়তো প্রত্যেক দেশেরই খানিকটা একটা নিঃসন্দেহে, হ্যাঁ। হিপোক্রেসি থাকে যে বলি এক কথা করি আরেক কথা, কেন আমাদের ইন্টারেস্টের ব্যাপার থাকে। তো আমি জানি না আমেরিকানরা উম, এই সরকারের সাথে কিভাবে তারা এগোচ্ছে ইত্যাদি। আই ডু নট নো। তারপর আরেকটা সমস্যা যেটা মানে আই থিঙ্ক ইজ গ্রোয়িং এন্ড ইজ কি কে প্রেসিডেন্ট হবে এই নিয়ে শুনছি অনেক গুজব রিউমার ইত্যাদি। তো সেটাও একটা ব্যাপার আছে। আর ওদিকে চায়না আছে। পাকিস্তান তো ঠিক আছে, ওরা তো আমেরিকারই মানে প্রক্সি। তো ওরা আমেরিকার কথা শুনবে, উঠবে বসবে আমেরিকার কথায়। চায়নাও কতটা মানে চায়না আবার ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছে, কিন্তু সেটা এখন চায়না কতদূর মানে বাংলাদেশকে ইউজ করবে কিংবা বাংলাদেশ। বাট আমার মনে হয় চায়না ইজ মোর ইন্টারেস্টেড ইন দি ইকোনমিক সাইড, ইনভেস্টমেন্টস পোর্টস ইত্যাদি। কারণ ওটা চায়নার একটা বড় বিআরআই স্কিম যেটা, কিংবা একটা বড় যেটা গ্লোবাল যেটা স্ট্র্যাটেজিক ভিশন যেটা যেটা চায়না পারসিউ করছে যে সে একটা গ্লোবাল পাওয়ার হতে চায়। তো তাই জন্য তার অনেক কিছু লাগবে, স্ট্র্যাটেজিক অ্যাসেটস লাগবে, পোর্টস আছে ইত্যাদি আছে। তাই সেগুলো লাগবে। আর ট্রেড চায়না তো ইজ আ ভেরি লার্জ ট্রেডার। দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ বাংলাদেশ ইজ চায়না। প্রচুর ডেফিসিট তাদের সাথে। ইন্ডিয়া ইজ নট নট দ্যাট বিগ ইন টার্মস অফ ট্রেড, হয়তো ট্রেড একটু কমেই গেছে যতদূর আমি জানি। তবে চলছে, ইটস নট দ্যাট ইজ নট, কেন জিনিসপত্র তো দরকার হবে, সাধারণ লোকদের তো দরকার হবে ডেইলি জিনিস যেগুলো কিন্তু অনেকেই সবদিন। বলছেন পিনাক চক্রবর্তী যে অনেকেই বলছেন যে সার্জিও গোর বাংলাদেশে এসেছেন আসলে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কটা কতটা গভীর সেটা মাপার জন্য, ফ্যাদাম করার জন্য। না, ওরা নিজেদের সম্পর্কটা বাড়াবার চেষ্টা করছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওই জি সোমিয়া একসা যে মিলিটারি টু মিলিটারি কোঅপারেশনটা ওরা অফার করছে, মিলিটারি ওয়েপনরি, ওটা একটা কমার্শিয়াল ব্যাপারও থাকে ওখানে, আমাদের জিনিস কেন, দ্যাট কাইন্ড অফ থিং। আর ওদিকে মিলিটারি টু মিলিটারি বেসিক্যালি আই থিঙ্ক উইথ চায়না ইন মাইন্ড, আই মিন ইন দ্য সেন্স নেভাল দ্যাট পাওয়ারের যে এখন যিনি সফর করছেন অ্যাডমিরাল নাম ভুলে গেছি, উনি হচ্ছেন প্যাসিফিক হেড অফ প্যাসিফিক। হ্যাঁ প্যাকম, হ্যাঁ জি জি জি, প্যাকম। উনি করছেন। আপনার কি মনে হয় এখানে কি মানে কোনোভাবে সেন্ট মার্টিন যুক্ত এই সফরে? আই ডোন্ট নো, বাট ওদের আমরা যতদূর জানি যে আমরা অ্যাসেস করেছি যে আমেরিকানদের একটা এই এলাকায় মানে বে অফ বেঙ্গলে, কেন ওরা কনসার্নড অ্যাবাউট ফর এক্সাম্পল দি চায়না সাউথ বার্মা ইকোনমিক করিডোর অলসো। ওরা চায়না কিভাবে বে অফ বেঙ্গলে ঢুকে যেতে পারে, চায়না পোর্ট তৈরি করছে, তার মানে কি চায়না সাবমেরিন দিয়েছে বাংলাদেশকে, তাই সেই ছুতো করে চলে আসবে, আমরা ঠিক আছে রিপেয়ার করবো ইত্যাদি। জেটি বানিয়ে দিচ্ছে, সেই জেটি গুলো কিন্তু চায়না হয়তো কিছুদিন পরে বলবে ভাই আমাদেরও ইউজ করতে দাও। সো দ্যাট এইসব ব্যাপার আছে, সেই দিক থেকে আমেরিকানরা নজর রাখছে, তাই জন্য তারা একটা ফুটহোল্ড ক্রিয়েট করতে চায় বাংলাদেশে, যাতে তারা নজর রাখতে পারে আর যাতে তারা একটু মানে বাংলাদেশকে মানে তাদের মানে একটু কন্ট্রোল করতে পারে সাম ওয়েজ, কি যেন চায়নার সাথে তারা যেন বেশি মানে মিলিটারিলি বেশি মানে মানে
কি বলবো, এক্ষেত্রে তো ইন্টারভেনশন না। ভারতকে খুব বেশি দুশ্চিন্তা করা হবে না। চায়নার ব্যাপারটি আমেরিকাই দেখবে আমার মনে হচ্ছে। Well, সেখানে তো ভারতের খুব বেশি আপত্তি থাকবে না, আই সাপোজ। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আমি আপনাকে শেষ প্রশ্নটি করি, সেটি হচ্ছে অনেকেই বলছেন যে সার্জিও গোরের সফরের পর থেকে আওয়ামী লীগের ফিরে আসাটা ইনএভিটেবল হয়ে যাচ্ছে এবং তারা মনে করছে যে আওয়ামী লীগের সঙ্গে যে যা হয়েছে, আমেরিকার পক্ষ থেকে যা করা হয়েছে সেটা অনেক ক্ষেত্রে ভুল ছিল, ভুল স্ট্র্যাটেজি ছিল। জানি না এটা কতটা সত্য বা কতটা মিথ্যে। না, আমেরিকায় এসব ডিবেট হয়ে থাকে যে এটা কি আমরা ঠিক করলাম কিংবা ঠিক করলাম না। তখন হয় কি, তখন পলিসি মেকারস কিছু থাকে যারা পুশ করে একটা পলিসি, আর যদি সেটা রাজি করিয়ে নিতে পারে প্রেসিডেন্টের থেকে, তাহলেই হয়ে গেল, সেই পলিসিটা পুশ হয়ে গেল। কিন্তু ডিবেট থাকে, আর অপোজিং ভিউজও থাকে, ওপিনিয়ন্সও থাকে, সেটা অলওয়েজ থাকে। একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারে আমাদের এখানেও যেরকম থাকে, তারপরে একটা ফাইনালি একটা পলিসি ডিসাইড হয়। তো সেটা, আর আমেরিকান সিস্টেমে না, ইট ইজ ডিপেন্ডস আ লট অন লবিং, যে আমি কাকে চিনি হোয়াইট হাউসে ইত্যাদি। ইন্ডিয়াতে সেটা নেই, কেন আমরা তো অন্য সিস্টেম ফলো করি, উই আর মোর লাইক দি ওল্ড ওয়েস্টমিনিস্টার সিস্টেম। তাই জন্য এখানে ওটা হয় না, কেন ওখানে তো বেসিক্যালি প্রেসিডেন্ট ইজ অল পাওয়ারফুল, সে যাকে খুশি যেখানে বসিয়ে দিতে পারে, সো ইন দ্যাট কাইন্ড অফ থিং। So it's a different system, but I do believe that in Washington there is a debate যে আমরা যে আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে একটা ইলেকশন করা, কিংবা আওয়ামী লীগকে বাদ রেখে কি ডেমোক্রেসি চলবে কি চলবে না, এইসব প্রশ্ন কিন্তু আছে। আর আমার মনে হয় সেটাও হয়তো ওদের হয়তো ওয়াশিংটনেও, মানে there must be some people who are saying কি এটা কি, how can you have the largest party sitting outside ইত্যাদি and not being allowed to participate? তো এই প্রশ্ন নিশ্চয়ই ওখানে অনেকেই রেজ করছে, I know that it has been raised. তো সেই প্রেসার গুলো তো গড়ের ওপর আসবে, so he has to deal with that also. শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন দেখছেন? আপনি তো উপমহাদেশের রাজনীতি জানেন, রাজনৈতিক দলগুলোকে জানেন, কি দেখছেন? দেখুন, আমার মনে হয় আওয়ামী লীগের যে একটা গ্রাসরুট সাপোর্ট আছে, সেটাকে মুছে দেওয়া যাবে না। সেটা তো আমরা 2007-এও দেখলাম যে অনেক চেষ্টা হয়েছিল, মানে -2 করে, তারপর ওনাদের দ্যাট ওয়াজ ডিফারেন্ট, কেন -2 মানে আওয়ামী লীগের অন্য লিডারদের তখন বলা হয়েছিল যে তোমরা টেক ওভার, শেখ হাসিনাকে বাদ দিয়ে আসো, খালেদা জিয়াকে বাদ দিয়ে আসো, এসব হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, আমি যুক্ত ছিলাম সাম অফ দেম, আই নো অ্যাবাউট ইট। বাট আওয়ামী লীগকে মানে জিরো করে দেওয়া, ইজ ইট রিয়েলি পসিবল? আমি মনে করি দ্যাটস নট পসিবল, and they may be reduced in terms of their influence or whatever, but I don't think they can be eliminated completely. কেন লোকে জানে, লোকে তো ইতিহাস জানে, লোকে ফ্যামিলি, আই মিন নিউ জেনারেশন না জানলেও তাদের ফ্যামিলির লোকেরা জানে, খানিকটা তো ইট পারকোলেটস ডাউন টু দ্য নিউ জেনারেশন অলসো। তাই জন্যই ইউ উইল সি দ্যাট একটা বিরাট একটা মানে এফার্ট হয়েছে কি 71-এর হিস্ট্রিটাকে মুছে দেওয়া যায় কি করে, এই জাতীয়। তাই জন্য এগুলো, দিজ আর ইন্ডিকেটরস যে এগুলো ওরা চেষ্টা করছে, বাট উইল দে সাকসিড? মাই আনসার ইজ নো। অশেষ ধন্যবাদ আপনাকে, পিনাক রঞ্জন Thank you. চক্রবর্তী। এখানে আমরা শেষ করি। আপনার সঙ্গে আমার নিশ্চয়ই আরো কথা হবে কোনো এক সময়, এবং কথা বলতেই হবে। অনেক কিছু ঘটনা ঘটছে, অনেক কিছু ঘটবে বলে মনে হচ্ছে, Yeah. নিশ্চয়ই। অশেষ ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি, শুভকামনা আপনার জন্য। All the best.